জার্মানি ডয়েচে ওয়েলের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক সাপ্তাহিক পরিবেশনা। দেখুন ডিডি বাংলায় রবিবার সকাল 10টায়। আমরা আছি ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব এবং টুইটারেও। দেখতে ভুলবেন না কিন্তু। আঙুল শুধু আঙুল নয়, স্বপ্ন জাদুর কাঠি। তার ছোঁয়াতেই আলু থালু হয়েছে পরিবার। পরিবেশ, আমাদের প্রকৃতি, আমাদের প্রাণ, আমাদের বেঁচে থাকার আখ্যা। নমস্কার, দূরদর্শনের হ্যালো ডিডি বসুন্ধরা অনুষ্ঠানে সকলকে স্বাগত আরো একবার। প্রথমেই বলতে ইচ্ছে করছে, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। সত্যি তো, এই অফুরন্ত প্রাণ স্পন্দন যেখানে এই অনন্ত বসুন্ধরার মাঝে রয়েছে, তারই একটি অংশ হতে পারাটা আমাদের কাছে বোধহয় পরম পাওয়া, আমাদের চরম সৌভাগ্য। আর তাই আমাদের বাসভূমি অর্থাৎ এই বসুন্ধরাকে আরো সুন্দর, সুস্থ এবং সুরক্ষিত রাখবার দায়িত্বটা আমাদের উপরই বর্তায়। এই উদ্দেশ্যেই 22 এপ্রিল সারা পৃথিবী জুড়ে পালিত হয় বিশ্ব ভূ দিবস। কিন্তু শুধু 22 এপ্রিলেই তো নয়, প্রত্যেকটা দিনই বোধহয় আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত এই পরিবেশকে, এই বসুন্ধরাকে, এই ভূমণ্ডলকে আরো সুরক্ষিত রাখার বিষয়। আর ঠিক তাই জন্যই আজকে আমাদের আলোচনার বিষয় ভূ ঐতিহ্যের সংরক্ষণ। আজকে আমাদের মধ্যে স্টুডিওয়ে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর অনিন্দ্য সরকার, হেড ডিপার্টমেন্ট অফ জিওলজি অ্যান্ড জিওফিজিক্স, আইআইটি খড়গপুর। স্যার, প্রথমেই আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলবো, যে আমাদের বসুন্ধরার মধ্যে যে ঐতিহ্যগুলি রয়েছে, অর্থাৎ যেগুলোকে ন্যাচারাল হেরিটেজ বলা হয়, সেই ন্যাচারাল হেরিটেজ বা ভূ ঐতিহ্যের সংরক্ষণ কিভাবে সম্ভব। আমি প্রথমেই অনিন্দ্যবাবুর কাছে জানতে চাইবো যে অনিন্দ্যবাবু, ন্যাচারাল হেরিটেজ যে বলা হয়, সারা পৃথিবী জুড়ে 197টি স্থানকে ন্যাচারাল হেরিটেজ আখ্যা দেওয়া হয়েছে, যার মধ্যে আমাদের দেশের 7টি স্থানকে ন্যাচারাল হেরিটেজ বলা হয়। কিন্তু এই ন্যাচারাল হেরিটেজ তো সবটা মিলে রয়েছে, অর্থাৎ সেখানে মৃত্তিকা থেকে জল, একই সঙ্গে আবহাওয়া, জলবায়ু সবটা মিশে রয়েছে। এই জায়গায় আমি প্রথমেই জানতে চাইবো যে সংরক্ষণ মানে তো সার্বিক সংরক্ষণ। এখানে আপনার কি মনে হয় আজকের সময়ে জলবায়ুর অবস্থাটা ঠিক কিরকম দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ক্লাইমেটিক কন্ডিশনটা ঠিক কেমন বলে আপনার মনে হয়? আপনি খুব যথোপযুক্ত ভাবেই বলেছেন যে আমরা যখন সারা পৃথিবীটাকে দেখব, তখন আলাদা আলাদা করে মাটি, জল বা বাতাস এইগুলোকে না ভেবে সারা পৃথিবীর পরিবেশ একে অপরের উপর ভীষণভাবেই ডিপেন্ডেন্ট। এবং সেই জন্যেই যারা ভূতাত্ত্বিক, যারা পরিবেশ নিয়ে গবেষণা করেন, তারা বেশ কিছুদিন ধরে পৃথিবীকে এইরকম আলাদা আলাদা ডোমেইনে না ভেবে তারা যেটা বলতে চাইছেন যে গোটা পৃথিবীটাই যেন একটা সিস্টেম ইঞ্জিন,
একটা একটা গোটা পৃথিবীটাই যেমন যেভাবে একটা ইঞ্জিন কাজ করে, তার যেমন একটা ফুয়েল জায়গা আছে যেখান থেকে সে শক্তি পায়, তারপরে তার যে তারপরে যে ইঞ্জিনটা চলে এবং ইঞ্জিনটা চলার ফলে যে যে কাজগুলো সে তৈরি করে, সারা পৃথিবীটাকেই সেইভাবে একটা ইঞ্জিন হিসেবে দেখা যেতে পারে। তা যদি আমরা না দেখতে পারি তাহলে এই যে একটার সাথে যে আরেকটার যে সম্পর্ক, সেই ব্যাপারটাকে আমরা ভালোভাবে বুঝতে পারবো না। আর যতক্ষণ আমরা বায়োলজির ভাষায় ইকোসিস্টেম বলে থাকি, সেই একটা গোটা সিস্টেম হিসেবে কাজ। একদমই তাই। এবং সেই জন্যই আমরা আজকাল যেটা সবাই বলে, যেটা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসিও বলেছে, সেটা হচ্ছে এটা একটা আর্থ সিস্টেম সায়েন্স। মানে মানে আর্থ সায়েন্স আজ থেকে যদি 20 বছর 30 বছর আগে যেতেন, সেইটাকে কেউ আর আর্থ সায়েন্স বলে না, এখন বলা হয় আর্থ সিস্টেম সায়েন্স। ঠিক, একটা সিস্টেম হিসেবে কাজ করে। এই সিস্টেমে যে ক্লাইমেট একটা বড় অংশ জুড়ে রয়েছে আমাদের জীবনে, প্রত্যেক দিনে আমরা সেটা ফেস করছি, যে কিভাবে ক্লাইমেট বোধহয় একটু একটু করে চেঞ্জ করছে। এখানে আমি প্রথমেই জানতে চাইবো যে যে টেম্পারেচার, আমাদের গ্লোবাল টেম্পারেচার, সেটা বোধহয় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেটা যদি আপনি একটু সংক্ষেপে দর্শকদের বলেন, এটার সিনারিওটা বর্তমানে কেমন। তার আগে একটু বলে নিই, এই যে বিশ্ব ভূ দিবস, যেটা 22শে এপ্রিল সারা পৃথিবীতে পালিত হয়, এবং গত 22শে এপ্রিল পৃথিবীর অনেকগুলো দেশ মিলে এইটাতে সই করেছে, স্বাক্ষর করেছে, যেটা 175টি দেশ, ভারত সহ সেখানে স্বাক্ষর করে, গত 22শে স্বাক্ষর করেছে। সেইটার কিন্তু মূল প্রতিপাদ্য বিষয়টাই হচ্ছে যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন, পরিবেশটাকে সংরক্ষণ করা। যে এই যে আমাদের, আপনি বললেন এত সুন্দর যে আমাদের পৃথিবী, ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে যে ছবিগুলো আমরা দেখি, এমন প্ল্যানেট তো আর নেই। আমরা চেষ্টা করে যাচ্ছি যে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য। এই পরিবেশটা, এই পৃথিবীটাকে সংরক্ষণ কিভাবে করা যেতে পারে, এবং সেটা কারোর একার কাজ নয়, একটা দেশের কাজ নয়, সারা পৃথিবী। কারণ পৃথিবীর জল, হাওয়া, বায়ুমণ্ডল, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকের যদি ভারত মহাসাগরের কোনো রকম দূষণ হয়, সেই দূষণ সারা পৃথিবীর মহাসাগরে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে না। আজকে যদি কার্বন ডাই অক্সাইড ভারতবর্ষের আকাশে মেশে, সেই কার্বন ডাই অক্সাইড আমেরিকার বাতাসে মিশতে বেশি দিন সময় লাগবে না। কাজেই সবাই মিলে এটা যতক্ষণ না করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোনো একটা সিরিয়াস পরিণতির দিকে নিয়ে যাওয়া যাবে না। এবং এই প্রসঙ্গে আপনি যখন জিজ্ঞেস করলেন যে তাপমাত্রা কতটা বেড়েছে, এখন সকলেই মোটামুটি জানেন যে তাপমাত্রা বাড়ার প্রধান কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস এমিশন। মানে তার মধ্যে মেজর যেটা, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এবং অন্যান্য গ্যাসও আছে, যেমন ক্লোরোফ্লোরোকার্বন, যেমন মিথেন, ইত্যাদি ইত্যাদি। আমরা একটু স্ক্রিনের দিকে একটু দেখে নিই। স্ক্রিনটা যদি দেখেন, যে ধরুন 1960 সাল থেকে 2010 সাল অবধি এই কার্বন ডাই অক্সাইড নিঃসরণের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এবং প্রি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে তার সেই সময় ধরুন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ছিল 280 ppmv, এবং খুব অদ্ভুত যে 2013 সালে সেইটা 400 ppmv তে পৌঁছে গেছে। ভয়ঙ্কর একটা অ্যালার্মিং কন্ডিশন। এবং অনেকেই জানেন না যে বৈজ্ঞানিকরা কিরকম নীরবে নিভৃতে কাজ করে যান। প্রফেসর চার্লস ডেভিড কিলিংস, যার ছবিটা দেখা যাচ্ছে ওখানে, উনি গত 50 বছর ধরে হাওয়াইয়ের মৌনা লো অবজারভেটরিতে একটাই কাজ করে গেছেন, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত। এবং এই যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, এই পরিমাণে বোঝা যাচ্ছে আজকে কতটা গুরুত্বপূর্ণ সারা পৃথিবীর মানুষের কাছে। এবং আপনি যদি দেখেন, এই যে স্ক্রিনটায় আরেকবার যদি আমরা দেখি, যে এর প্রভাবটা কি পড়েছে। পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে 1 ডিগ্রি থেকে 1.5 ডিগ্রির মতো। যদি দেখেন যে সমুদ্রের জলতলের পরিমাণ, যেটাকে আমরা গ্লোবাল সি লেভেল বলি, সেটা প্রায় বেড়ে যাচ্ছে বছরে 3 থেকে 4 মিলিমিটারের মতন। এবং পৃথিবীর যে ক্রায়োস্ফিয়ার আমরা যেটা বলি, যে গ্রিনল্যান্ডে যে বরফের আস্তরণ আছে, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল বা আন্টার্কটিকায় যে বরফের আস্তরণ আছে, সেগুলো কন্টিনিউয়াসলি গলে গলে যাচ্ছে। এবং বললেন যে সমুদ্র স্তর বেড়ে যাচ্ছে, এই সমুদ্র স্তর বেড়ে যাওয়ায় আমরা কি কি মানে সমস্যার সম্মুখীন হচ্ছি। সমুদ্র জলতল বেড়ে যাওয়ার একটা তো কারণ হচ্ছে যে সমুদ্র তটবর্তী যে সমস্ত এলাকাগুলো আছে, সেই এলাকাগুলো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে গেছে। যেমন ধরুন আপনি বোধহয় জানেন যে নেদারল্যান্ড,
নেদারল্যান্ড ভার্চুয়ালি সমুদ্রের জলতলের নিচে, কিন্তু যেহেতু তারা কারিগরি দিক থেকে অনেক উন্নত দেশ, তারা সেই রকম ভাবে মেজার নিতে পেরেছে যে কি করে এই ধরনের সি লেভেল রাইজকে আটকানো যায়। কিন্তু আমাদের মতন দেশ, যে দেশগুলোয় ধরুন আমাদের অত ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের অত পয়সা কড়িও নেই, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের তটবর্তী এলাকা ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সি লেভেল বা সমুদ্রের জলতল বাড়ার জন্য। এক্স্যাক্টলি। আমরা এই ক্লাইমেট চেঞ্জ এবং একই সঙ্গে আমাদের সামগ্রিকভাবে যে ভূ ঐতিহ্যগুলো সেগুলো সংরক্ষণ নিয়ে কথা বলবো, তার আগে এই বিষয়েই আপনাদের জন্য রয়েছে একটা ভিডিও ক্লিপ, দেখে নিন। অচল অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উধাও পৃথিবী, গিরিশৃঙ্গমালার মহৎ মৌনে ধ্যানমগ্না পৃথিবী, নীলাম্বুরাশির অতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখরা পৃথিবী, অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্নদীপ্তা তুমি ভীষণা। বহুরূপী পৃথিবীর ভীষণা রূপটি এখন আমাদের চিন্তার কারণ। সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবীর এই অন্নদীপ্ত ভীষণা রূপটি আমাদের বেঁচে থাকার অন্তরায়। পৃথিবী যে মাঝে মাঝেই ভীষণা হয়ে উঠছে, এর কারণ খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা মানুষের কৃতকর্মকেই মূলত দায়ী করেছেন। তারা বলছেন, মানুষের কাজকর্মের জন্যই জলবায়ুতে আসছে পরিবর্তন। সে পরিবর্তন আমাদের মাতৃ বা ধাত্রীরূপ পৃথিবীকে ঠেলে দিচ্ছে ধ্বংসের মুখে। তাই তারা সেই ধ্বংসের প্রতিরোধে মানুষকে সচেতন করবার লক্ষ্যে বিশ্ব ভূ দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে পালনের ডাক দিয়েছেন। তারা খুব স্পষ্ট করে জানিয়েছেন, বিশ্ব প্রকৃতিকে তার ঐতিহ্যবাহী রূপে সংরক্ষণ করতে না পারলে বিনাশ অবশ্যম্ভাবী। প্রকৃতির মূল উপাদান মাটি। পাহাড়, উপত্যকা, সমতল, তার চরিত্রগত পার্থক্য রয়েছে ঠিকই, কিন্তু মাটি ছাড়া মানুষের অস্তিত্বই অসম্ভব। এই মাটির উপরে প্রাণ আবর্তিত হয়, জন্ম নেয় উদ্ভিদ। জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণায়নের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি। অতিরিক্ত কার্বন জমা হচ্ছে এই মাটিতেই, আবার অতি ব্যবহারে দীর্ণ হচ্ছে এই মাটি। পেস্টিসাইডের অতিরিক্ত ব্যবহারে বিষাক্ত হচ্ছে মাটি আমাদেরই দ্বারা। বিশ্ব প্রকৃতির আরেক বড় উপাদান সমুদ্র বা জল। আমরা জানি এই পৃথিবী পৃষ্ঠের 70% জুড়ে আছে এই সমুদ্র। সমুদ্র প্রকৃতির জীবনচক্রের এক অনন্য উপাদান। অসংখ্য প্রাণী ও জলজ উদ্ভিদের জীবনের আশ্রয় এই সমুদ্র। পৃথিবীর উপরকার তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে আমাদের বেঁচে থাকার সহায়ক হিসেবে তাপমাত্রাকে স্থিতিশীল রাখে এই সমুদ্র। আবার পার্বত্য অঞ্চলের বরফ গলা জল নদীবাহিত হয়ে সমুদ্রে এসে মেশে। সেই নদীতে আমরা বর্জ্য ফেলে নদী ও সমুদ্র দুটিকেই দূষিত করছি, অর্থাৎ দূষিত হচ্ছে জল। বিভিন্ন প্রকার বর্জ্য, ময়লা, রাসায়নিক, খনিজ তেল প্রভৃতি সমুদ্রের জলে মিশে দূষিত করছে সমুদ্রের জলকে। ফলে ব্যাহত হচ্ছে জলজ জীবন। প্রতি বছর গড়ে মারা যাচ্ছে 10 লক্ষের বেশি সমুদ্র প্রাণী। আবার বরফ বা আইস হলো জলের সঞ্চিত ভান্ডার। পৃথিবীকে শীতল রাখতে বরফের বিশেষ ভূমিকা রয়েছে। উষ্ণায়নের ফলে সে বরফ গলছে, বাড়ছে সমুদ্রের জলস্তর। সমুদ্রের ও প্রকৃতির আর এক অত্যন্ত উপযোগী উপাদান হলো প্রবাল। প্রবালকে আশ্রয় করে আবর্তিত হয় জীবন। অসংখ্য সামুদ্রিক প্রাণীর জীবন প্রবাল নির্ভর। বিশ্ব প্রকৃতির সৌন্দর্যের এক অন্যতম শ্রেষ্ঠ উপকরণ প্রবাল আজ তার অস্তিত্বের সংকট তৈরি হয়েছে। সমুদ্র জলের উষ্ণতা বাড়ায়,
প্রকৃতিতে মিশে থাকা কার্বন ডাই অক্সাইড শোষণ করে বায়ুকে প্রতিদিন আমাদের শ্বাসযোগ্য করে তুলতে প্রকৃতির আর এক উপাদান অরণ্য বা বৃষ্টি অরণ্যের ভূমিকা অনস্বীকার্য। সমাজবদ্ধ মানুষের দৈনন্দিন ব্যবহার্যের অনেক কিছুই এই অরণ্যের দান। ঘরের আসবাব থেকে শুরু করে ফল মূল খাদ্য আসে অরণ্য থেকেই। ফলে প্রকৃতির এই উপাদানগুলিকে রক্ষা করতে না পারলে পৃথিবীকে রক্ষা করা সম্ভব নয়। অর্থাৎ শুধু মানুষ নয়, অসংখ্য প্রাণীর বাসগৃহ এই পৃথিবী না বাঁচলে আমরা কোথায়? তাই পৃথিবীর সৌন্দর্যকে ধরে রাখা ও শান্তির পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে উদ্যোগ শুরু হয় 1969-70 সাল নাগাদ। জাতিসংঘের উদ্যোগে 1970 সালে প্রথম ওয়ার্ল্ড আর্থ ডে পালিত হয় 22 এপ্রিল। গত ডিসেম্বর মাসে প্যারিস জলবায়ু সম্মেলনে 195টি রাষ্ট্র অংশগ্রহণ করে সমূহ বিপদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করবার জন্য অঙ্গীকারবদ্ধ হয়। ফলে এবছরের ভূদিবস পালনের তাৎপর্য আরো গভীর। সম্মেলনে উপস্থিত প্রায় প্রত্যেকটি দেশই গুরুত্ব সহকারে পালন করছে ওয়ার্ল্ড আর্থ ডে, নিজেদের পরিবেশ তথা অস্তিত্ব রক্ষার তাগিদেই। 1972 সালে ইউনেস্কো সারা পৃথিবীর সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যগুলিকে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করে। 2015 সালের জুলাই মাস পর্যন্ত তাদের ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সারা পৃথিবীর 1031টি স্থানকে ঐতিহ্যের নিরিখে সংরক্ষণের জন্য গুরুত্ব দিয়েছে, যার মধ্যে 197টি সম্পূর্ণ প্রাকৃতিক ক্ষেত্র রয়েছে। ওই প্রাকৃতিক ঐতিহ্যের 7টি আবার আমাদের দেশ ভারতবর্ষে অবস্থিত। কাজিরাঙ্গা অভয়ারণ্য, আসাম। 1950 সালে এই নামকরণ হয়। 1,06,250 একর আয়তনের এই অভয়ারণ্য ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ পাশে অবস্থিত। এই অরণ্য একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। গন্ডার ছাড়াও অসংখ্য প্রজাতির পাখি ও প্রাণীর আবাস ভূমি এটি। মানস অভয়ারণ্য, আসাম। 1,20,000 একর আয়তনের এই অভয়ারণ্য উত্তর পূর্ব আসামের ভুটান সীমান্তে মানস নদীর তীরে হিমালয় অঞ্চলে অবস্থিত। বাঘ, গন্ডার, চিতা, ভাল্লুকদের দেখা মেলে এই অরণ্যে, তবে তারা এখন বিপন্ন প্রায়। কিওলাগিও ন্যাশনাল পার্ক, ভারতপুর, রাজস্থান। এই অরণ্যের আয়তন 6,880 একর। 1981 সাল থেকে এটি রামসার সাইট, 1985 সাল থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই জাতীয় উদ্যানের 2,500 একর জলাভূমি। এটি বিখ্যাত 364 প্রজাতির পরিযায়ী পাখিদের জন্য। পাখিরা আসে চীন, সাইবেরিয়া, তুর্কমেনিস্তান, আফগানিস্তান থেকে। নন্দা দেবী অ্যান্ড ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। পশ্চিম হিমালয়ের উত্তরাখণ্ডের চামলি জেলায় এই জাতীয় উদ্যান। নয়ন মনোহর ফুলের জন্য বিখ্যাত এই উদ্যানের আয়তন 85.7 বর্গ কিলোমিটার। এই পার্বত্য অরণ্যে স্নো লেপার্ড, কালো ও বাদামি ভালুক এবং নীল ভেড়া দেখতে পাওয়া যায়। গাড়োয়াল হিমালয়ের এই জাতীয় উদ্যানের নান্দনিক সৌন্দর্য চোখ চেয়ে দেখবার মতো। সুন্দরবন জাতীয় উদ্যান পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে বিস্তৃত। এই জাতীয় উদ্যান ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত। 1987 সাল থেকে বিশ্ব প্রকৃতির ঐতিহ্য হিসেবে চিহ্নিত হয়েছে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলের অন্তর্ভুক্ত এটি। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর অববাহিকায় এই জাতীয় উদ্যান। পশ্চিমঘাট পর্বতমালা। এই পর্বতমালা সহ্যাদ্রি পর্বতমালা নামেও পরিচিত। ভারতের পশ্চিমাঞ্চলের কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু ও মহারাষ্ট্র রাজ্য জুড়ে
বিস্তৃত এই পর্বতমালা বিশ্ব প্রকৃতির এক আশ্চর্য উপাচার। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক 25 ধরনের অরণ্য শোভিত এই জাতীয় উদ্যান হিমাচল প্রদেশের কুলু অঞ্চলে বিস্তৃত। হিমালয়ের বরফ গলা জলের অনেকগুলি নদী ও জীববৈচিত্র্যের প্রকৃষ্ট উদাহরণ এই হিমালয় উদ্যান। এই কি রে? আমরা ফিরে এলাম আমাদের আলোচনায়, অর্থাৎ যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যে ক্লাইমেট চেঞ্জ, সেই জায়গা থেকে আমি অনিন্দ্যবাবুর কাছে জানতে চাইবো যে এই ক্লাইমেট চেঞ্জ, আপনি যে কথাটা বলছিলেন যে টেম্পারেচারের কথা, এই টেম্পারেচারের ফলে আর কি এফেক্ট আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি বা আমরা ফেস করছি? কয়েকটা জিনিস আমি একটু তাড়াতাড়ি বলে নিই। সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের পৃথিবীতে জলের একটা বেশ বড় অংশ, যেগুলোকে আমরা বিভিন্ন রকমের হিমবাহ বলি, সেগুলো থেকে আসে। আমরা যদি একটু পর্দার দিকে একটু চোখ রাখি তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে আমেরিকার গ্লেশিয়াল ন্যাশনাল পার্ক মন্টানার দুটো ছবি, একটা 1900 সালের ছবি এবং একটা 2008 সালের ছবি। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে 2008 সালে সেই হিমবাহের আর কিছুই প্রায় অবশিষ্ট নেই। অসম্ভব পরিবর্তন, কি ভয়ঙ্কর পরিবর্তন হয়েছে এই কয়েকটা বছরে। আমরা যদি আমাদের ভারতবর্ষের দিকে তাকাই, যেটা আমাদের গঙ্গোত্রী গ্লেশিয়ার, যেখান থেকে আমাদের নদী সমস্ত বেরিয়ে এসেছে, এই স্ক্রিনের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে 1780 থেকে 2001 হিমবাহের কি ভয়ঙ্কর পরিবর্তন হয়ে গেছে। যদিও বৈজ্ঞানিকদের মধ্যে একটু ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, কিন্তু মোটামুটি ভাবে সকলেই এটা এখন মেনে নিয়েছেন যে হিমালয়ের যে হিমবাহগুলো সেগুলোও খুব দ্রুত গতিতে তার গলন হচ্ছে।
এইটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে তাপমাত্রা, তো আপনি যেটা বলছেন যে 1 ডিগ্রি বাড়ছে বা 2 ডিগ্রি বাড়ছে, সেটা তো এক ধরনের ব্যাপার, কিন্তু যেমন এই বছরেই আমরা কলকাতায় দেখতে পাচ্ছি যে হঠাৎ করে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির উপরে। একদমই। যেটা অনুমান করা হচ্ছে সেটা হচ্ছে যে এখন যেমন আমাদের এই হটেস্ট ডে 20 বছরে একবার করে আসে, এইভাবে যদি আমাদের গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ হতে থাকে, এই হটেস্ট ডে কিন্তু প্রত্যেক 5 বছরে একটা করে আসবে বা 2 বছরে একটা করে আসবে। এইরকম ধরনের ভয়ঙ্কর অবস্থা হয়ে যেতে পারে। তার যে মানে আমরা এরকম এক্সট্রিম ক্লাইমেটিক সিচুয়েশন কিন্তু বারেবারই ফেস করবো, বারেবারই ফেস করবো। এক্সট্রিম ইভেন্ট যেগুলোকে আমরা বলি, যে অস্বাভাবিক বৃষ্টিপাত একদিনে, হ্যাঁ, অস্বাভাবিক খরা পরিস্থিতি, ভারতবর্ষের 30% এলাকা খরা প্রবণ বলে চিহ্নিত হয়েছে। এই খরার পরিমাণ, অস্বাভাবিক বৃষ্টির পরিমাণও কিন্তু এখন যেমন 15 বছরে একবার বা 20 বছরে একবার, সেটাও কিন্তু 2 বছর 5 বছরে একবার করে তার ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি বেড়ে যাবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে এই যে ওয়ার্ল্ড আর্থ ডে, যেটা বায়োডাইভার্সিটি, যে জীববৈচিত্র্য, খুব ইন্টারেস্টিং। জাপানে দেখা গেছে যে চেরি ব্লসম, যেটা